সন্ধ্যা নামছিল ধীরে ধীরে, কিন্তু সেই দিন সন্ধ্যা যেন অন্যরকম ছিল। বাতাসে এক মুহূর্তে চাপা উত্তেজনা আর এক অজানা আশঙ্কা। পৃথিবীর নানা প্রান্তে মানুষ তখন তাদের নিজের নিজের কাজ ফেলে চোখ রাখছিল খবরের দিকে, সোশ্যাল মিডিয়ার দিকে, টেলিভিশনের পর্দায়। কারণ সময় তখন শুধু সময় ছিল না, সময় হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর কাউন্টডাউন। ওয়াশিংটন ডিসিতে তখন বিকেল প্রায় 6:30। শহরটা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন এক অদৃশ্য অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। হোয়াইট হাউসের করিডোরগুলোতে দ্রুত পা ফেলে চলছিলেন কর্মকর্তারা। ফোনের পর ফোন বেজে চলেছে, কেউ কথা বলছে নিচু স্বরে, কেউ আবার কানে হাত দিয়ে চুপ করে শুনছেন। কারণ আর মাত্র 90 মিনিট, তারপরেই শুরু হতে পারত এমন এক হামলা যা ইতিহাসে জায়গা করে নিত সবচেয়ে ভয়াবহ ধ্বংসের উদাহরণ হিসেবে। সেই দিনের সকালেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু সেই সংক্ষিপ্ত কথার মধ্যে ছিল এক অমানবিক সতর্কবার্তা। তিনি লিখেছিলেন, আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা মুছে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। এই কথাগুলো যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। কেউ বিশ্বাস করতে পারছিল না, আবার কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু কেউই এটাকে উপেক্ষা করতে পারছিল না। কারণ এটা কোনো সাধারণ হুমকি ছিল না, এটা ছিল সরাসরি ঘোষণা, একটি দেশের অস্তিত্ব মুছে ফেলার কথা। এই ঘোষণার পর থেকেই পৃথিবীর সময় যেন থমকে গিয়েছিল। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা, লন্ডনের অফিস পাড়া, কলকাতার চায়ের দোকান, সব জায়গাতেই একই আলোচনা, একই ভয়, একই প্রশ্ন। আজকে সত্যিই কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। ডেডলাইন ঠিক করা হয়েছিল রাত 8টা ইস্টার্ন টাইম অনুযায়ী। সেই সময়ের মধ্যেই যদি কোনো সমাধান না হয়, তাহলে শুরু হবে আঘাত। আর সেই আঘাতের লক্ষ্য ঠিক করে রাখা হয়েছিল আগেই। সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানীয় জলের পরিকাঠামো, যেগুলো একটি দেশের জীবনযাত্রার ভিত্তি, সেগুলোই ছিল প্রথম টার্গেট। এর আগেই তেহরানের কাছে একটি বড় সেতু ধ্বংস করে যেন আগাম সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছিল। এটা শুধুই শুরু। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মানুষের মনে একটাই অনুভূতি কাজ করছিল, অসহায়তা। কেউ কিছু করতে পারছেন না, শুধু অপেক্ষা করছেন। ওয়াশিংটনে এক আমেরিকান কর্মকর্তা সেই বিকেলে সাংবাদিকদের বলেছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, আলোচনা ইতিবাচক, যদি ভাগ্য সহায় হয় আজকের মধ্যে কিছু একটা হতে পারে। এই ভাগ্য সহায় কথাটাই যেন সবকিছু বদলে দিচ্ছিল। কূটনীতি তখন আর শক্তিশালী কোনো হাতিয়ার নয়, বরং এক শেষ আশ্রয়। এদিকে তেহরানে দৃশ্য ছিল একেবারে আলাদা। সেখানে মানুষ শুধু অপেক্ষা করছিলেন না, তারা প্রস্তুতি নিচ্ছিলেন। ইরানের সরকার ঘোষণা করলো যে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। আর তারপর যা ঘটল তা এক কথায় অভূতপূর্ব। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষ জড়ো হতে শুরু করলেন। তারা হাত ধরাধরি করে দাঁড়িয়ে গেল, একটি মানব শৃঙ্খল তৈরি করলো। ছাত্র, শ্রমিক, মা, বাবা, বৃদ্ধ, কেউ বাদ গেল না। তাদের চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়কে ঢেকে দিয়েছিল এক অদ্ভুত দৃঢ়তা। তারা জানতো বোমা পড়লে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারা দাঁড়িয়েছিল। কারণ তারা বিশ্বাস করত, যদি তাদের শরীর দিয়েই দেশের বিদ্যুৎ কেন্দ্র বাঁচানো যায়, তাহলে সেটাই তাদের কর্তব্য। ফার্স প্রদেশের কাজেরুন বিদ্যুৎ কেন্দ্রের সামনে সেই দৃশ্য আরো স্পষ্ট হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল সেই মানব শৃঙ্খল। একজন তরুণ ছাত্র বলেছিলেন, আমরা ভয় পাই, কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেলে দেশ থাকবে না। একজন মা তার সন্তানের মাথায় হাত রেখে বলেছিলেন, আজ যদি আমরা না দাঁড়াই, কাল আমাদের সন্তানদের বাঁচানোর জন্য কেউ থাকবে না। এই দৃশ্য শুধু প্রতিরোধ নয়, এটা ছিল আত্মত্যাগের প্রতীক। এটা ছিল এক জাতির সম্মিলিত সংকল্প। কিন্তু এই মানবিক দৃশ্যের মাঝেও যুদ্ধ থামেনি। ইসরায়েল ইরানের রেলপথ এবং সেতুগুলোর উপরে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস আঘাত হানছিল খার্ক দ্বীপের তেল রপ্তানি কেন্দ্রে। এ যেন দুই ভিন্ন পৃথিবী। একদিকে মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে, অন্যদিকে আকাশ থেকে আগুন ঝরছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, আমাদের 48 বছর ধরে ভয় দেখানোর চেষ্টা চলছে, আমরা কোনো হুমকিতে মাথা নত করব না। এই কথাগুলো শুধু একটি রাজনৈতিক বিবৃতি ছিল না, এটা ছিল একটি জাতির আত্মসম্মানের ঘোষণা। সবকিছুই ইঙ্গিত করছিল একটা বড় ধ্বংস আসছে, আর সেটা হয়তো আর থামানো যাবে না। কিন্তু অন্ধকারের মধ্যেই অন্য কোথাও নিঃশব্দে তৈরি হচ্ছিল অন্য এক গল্প। ইসলামাবাদে বসে ফোনে কথা বলছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বুঝতে পারছিলেন সময় খুব কম, তাই তিনি একটি প্রস্তাব দিলেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি। একই সঙ্গে তিনি অনুরোধ করলেন ট্রাম্প যেন তার ডেডলাইন 2 সপ্তাহ পিছিয়ে দেন, আর ইরান যেন সেই সময়ের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়। এই প্রস্তাব ছিল অত্যন্ত কৌশলী। এতে আমেরিকা থামতে পারে, কিন্তু সেটা পিছু হটা হিসেবে দেখা হবে না। আবার ইরানও রাজি হতে পারে, কিন্তু সেটা আত্মসমর্পণ হিসেবে দেখাবে না। তা এই এক প্রস্তাব যেন 2 পক্ষের জন্যই একটি সম্মানজনক পথ তৈরি করেছিল। ওয়াশিংটনে তখন এই প্রস্তাব নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। বেঞ্জামিন নেতানিয়াহু এবং সব মিত্র দেশ চাইছিল কঠোর অবস্থান বজায় রাখতে। তারা মনে করছিল এখন চাপ কমানো মানে সুযোগ হারানো। অন্যদিকে জেডি ভ্যান্সের মতো নেতারা বলেছিলেন, যদি একটি কার্যকর চুক্তি পাওয়া যায় তাহলে সেটা গ্রহণ করা উচিত। আর এই বিতর্কের মধ্যেই সময় গড়িয়ে যাচ্ছিল, ঘড়ির কাঁটা থামছিল না। ঠিক তখনই ডেডলাইনের 90 মিনিট আগে এক নাটকীয় ঘটনা ঘটে। সন্ধে 6:32 ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করলেন। পৃথিবী আবার থমকে গেল। তিনি জানালেন, পাকিস্তানের অনুরোধ এবং ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে আমেরিকা 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন বাতাস বদলে গেল। এক মুহূর্ত আগেও যেখানে ছিল ভয়, সেখানে ধীরে ধীরে ঢুকতে শুরু করলো আশা। কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া এলো ইরান থেকে। বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমাদের উপরে হামলা বন্ধ হলে আমরা আমাদের প্রতিরক্ষা কার্যক্রম বন্ধ করব। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী নিরাপদে খোলা থাকবে। এই ঘোষণা ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। 2 পক্ষই নিজেদের মতো করে এটাকে বিজয় হিসেবে তুলে ধরল। কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল একটাই, আজ রাতে বোমা পড়বে না। এই ঘোষণার পরে তার প্রভাব দেখা গেল বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম দ্রুত কমে গেল, শেয়ার বাজারে সূচক বেড়ে গেল, বিশ্ব যেন একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলল। তবে সবকিছু সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়নি। রাত 8টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও কিছু জায়গায় মিসাইল ছোড়া হয়েছিল। কারণ হতে পারে আদেশ পৌঁছতে দেরি হয়েছে, অথবা সবাই সেই আদেশ মানতে রাজি ছিল না। বেঞ্জামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হন, যদিও তিনি এতে সন্তুষ্ট ছিলেন না। কিন্তু বাস্তবতা ছিল এই মুহূর্তে আর বিকল্প ছিল না। এই ঘটনার পর শাহবাজ শরীফ ঘোষণা করেন, দুপক্ষকে ইসলামাবাদে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই আলোচনাকে ইতিমধ্যেই নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আর ওদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যেও খবর পৌঁছে যায়। ফোনে, মেসেজে, মুখে মুখে ছড়িয়ে পড়ে যে আর হামলা হচ্ছে না। ধীরে ধীরে মানুষ হাত ছেড়ে দেয়, মানব শৃঙ্খল ভেঙে যায়। কেউ কারোর দিকে তাকায়, একটু অবিশ্বাস, একটু স্বস্তি, একটু ক্লান্তি। একজন বৃদ্ধ ধীরে ধীরে মাটিতে বসে পড়েন। তিনি বলেন, আজ আমরা বেঁচে গেলাম, আল্লাহ বাঁচিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।